হ্যালো বন্ধুরা, আমি চয়ন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেট। আজকে আপনাদেরকে দেখাবো রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। সম্পূর্ণ তথ্য বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আগে জেনে নেওয়া যাক রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য সেবি থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। আপনারা জানেন সিকিউরিটি ডিপোজিট এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এখান থেকে এই নিউজটি রিলিজ করা হয়েছে যে সমস্ত চিটফান্ড কোম্পানি যেগুলি ছিল সেই চিটফান্ড কোম্পানিদের টাকা ফেরত দেওয়া হবে এবং সেজন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তাই কি কি প্রমাণপত্র লাগবে আগে দেখে নেওয়া যাক। তো এই টাকা ফেরত পাওয়ার জন্য সর্বপ্রথমে যেটা আপনাদের লাগবে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনারা যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন তারপর একটা আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটটা বা যেটাকে দলিল বলা হয় বাংলা কথায়, সেই দলিল আপনাদেরকে লাগবে। দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদেরকে লাগবে ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি ফর ম্যাচুরিটি ফর রিফান্ড। যদি আপনারা ম্যাচিউরিটির জন্য আপনার সার্টিফিকেটটি কোম্পানির কাছে জমা দিয়ে দিয়েছেন এবং জমা দেওয়ার সময় আপনাদেরকে যে অ্যাকনলেজমেন্টের কপি দেওয়া হয়েছিল সেই কপির অরিজিনালটি আপনাদেরকে লাগবে। ঠিক আছে, অনেকের ম্যাচুরিটির টাইম হয়ে গিয়েছিল, আপনারা অফিসে সার্টিফিকেট জমা করে ফেলেছিলেন, ওই জমা করার সময় আপনাদেরকে যে রসিদ যে দেওয়া হয়েছিল অ্যাকনলেজমেন্ট সেই রসিদ লাগবে। ঠিক আছে, তৃতীয় নম্বরে যেটা লাগবে একটা আইডেন্টিটি প্রুফ লাগবে, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ। কি লাগবে আইডি প্রুফের মধ্যে? আপনার এই সমস্তগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। এরপর লাগবে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ। অরিজিনাল অ্যাড্রেস প্রুফের মধ্যে কি কি লাগবে? এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলো তারই লাগবে যার নামে পলিসিটি করা ছিল। এই যে চিটফান্ড কোম্পানিতে আপনারা টাকা জমা করেছিলেন, সেভ করেছিলেন, তো সেই ব্যক্তির নামে যিনি সেভ করেছিলেন টাকা জমা দিয়েছিলেন তার নামে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তারপর যেটা লাগবে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক। ব্যাংকের পাসবইয়ের সামনের পেজটা আপনাদেরকে জেরক্স কপি লাগবে বা ফটোকপি। ঠিক আছে, তারপর আছে ফটোকপি অফ চেক ফয়েল, ফটোকপি অফ ক্যান্সেল চেক ফয়েল, বাতিল চেক অথবা বাতিল চেকের জেরক্স কপি। ঠিক আছে, ফটোকপি যে কোনো একটা দিলেই হবে। টোটাল 6টি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে। এই 6টি ডকুমেন্টস রেডি করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন রোজ ভ্যালির ওয়েবসাইটে যাচ্ছি। এটা হচ্ছে রোজ ভ্যালির ওয়েবসাইট, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। আপনারা জানেন যে মঙ্গলবার থেকে টাকা ফেরত দেওয়ার জন্য আবেদনপত্র নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আজকে বুধবার 2 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো রোজ ভ্যালির এই যে ওয়েবসাইটে গিয়ে আপনারা সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এই যে আপলোড সার্টিফিকেট এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর চেক করার জন্য ইনভেস্টর অপশনে গেলে ইনভেস্টর অপশন থেকে আপনারা চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিংয়ে আছে। তো ইনভেস্টর অপশনে ক্লিক করা আছে, তাই এই অপশনগুলি দেখাচ্ছে। তো আমি এগুলো সবে শেষে আপনাদেরকে বলে দেবো। আরও একটা কথা বলে নিই যে এই রোজ ভ্যালিতে টাকা ফেরত পাওয়ার জন্য অনেকেই একসঙ্গে আবেদন করছেন। প্রচুর পরিমাণে আবেদন হওয়ার জন্য ওয়েবসাইটটা হয়তো সার্ভার স্লো হতে পারে, নাও খুলতে পারে, ডিস্টার্ব হতে পারে, অ্যাপ্লাই করতে করতে মাঝপথে ইরর হয়ে যেতে পারে। এর জন্য আপসেট হওয়ার কিছু নেই, আপনারা চেষ্টা করতে থাকুন। প্রচণ্ড পরিমাণে হিউজ ট্রাফিক আসার কারণে ওয়েবসাইটের উপর লোডিং পড়তেই পারে, তার জন্য আপনারা ধীরে ধীরে অ্যাপ্লাই করতে থাকুন। ঠিক আছে, আজ না হলে কাল, কাল না হলে পরশু, এভাবে ট্রাই করতে থাকুন। তো এখন পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছে। চলুন এবার আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে গিয়ে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলির মধ্য থেকে আপনাদেরকে যেতে হবে আপলোড ডকুমেন্টস অপশনে। ঠিক আছে, এই আপলোড ডকুমেন্টস অপশনে আপনি যখনই ক্লিক করবেন, দেখুন ওয়েবসাইটের উপর প্রচণ্ড লোড থাকার কারণে ছেড়ে দিচ্ছে। পুনরায় আমি রিলোডে ক্লিক করব।
এখন আমি আপলোড ডকুমেন্টসের উপরে ক্লিক করেছি, এখানে গিয়েই আপনাদেরকে টোটাল কাজটা করতে হবে। তো আপলোড ডকুমেন্টসে যখনই ক্লিক করবেন এখানে তিনটে অপশন আছে, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। এরপর বন্ধুরা এই তিনটে অপশনের গুরুত্ব কি। যদি ইনভেস্টর অর্থাৎ ধরুন আপনি ইনভেস্ট করেছিলেন, আপনি এখনও জীবিত আছেন, তাহলে আপনি ইনভেস্টর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত তথ্য এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি ধরুন ইনভেস্ট যে করেছিলেন সে মারা গেছে, আমানতকারী মারা গেছে, তার নমিনি যার নামে ছিল সে বেঁচে আছে, তাহলে নমিনি অপশনে ক্লিক করতে হবে এবং নমিনির সমস্ত তথ্য এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি নমিনি এবং আবেদনকারী দুজনই মারা যায় তাহলে আদার্স অপশনে ক্লিক করতে হবে। আদার্স অপশনে ক্লিক করার পর এখানে নমিনি অথবা ইনভেস্টরের ফ্যামিলির যে উত্তরসূরি আছে বা ওদের ফ্যামিলির যে উত্তরাধিকারী আছে সেই ব্যক্তি এখানে আবেদন করতে পারেন, তার যদি সমস্ত ডকুমেন্টসগুলি তার কাছে মজুদ থাকে। তাহলে আমরা ইনভেস্টর অপশন দিয়ে সর্বপ্রথম চেষ্টা করব অ্যাপ্লাই করার জন্য, যদি ইনভেস্টর বেঁচে থাকেন। তো চলুন একজন জীবিত ইনভেস্টরের তথ্য দিয়ে আমি এটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুরো ফর্মটা ফিল আপ করবেন। তো ইনভেস্টর অপশনে ক্লিক করলাম। সর্বপ্রথম কোম্পানি অর্থাৎ কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন সেই কোম্পানিটির নাম পাওয়ার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এটা সার্ভার স্লোর জন্য দেখাচ্ছে না, চলুন আমি ক্লিক করছি। তো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা এখান থেকে কোম্পানির নাম সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কোম্পানির নাম আছে, তো আপনার রোজ ভ্যালির সার্টিফিকেটের উপরে কোম্পানির নাম লেখা থাকবে এবং সেখানে লেখা থাকবে যে আপনি কোন বিষয়ের উপরে ইনভেস্ট করেছেন, নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের জন্য, না টাওয়ার্স প্রাইভেট লিমিটেড, না কমিউনিকেশন লিমিটেড, না চেন মার্কেট। তো এখানে অনেকগুলি অপশন আছে, আপনি এয়ারলাইন্স লিমিটেড আছে, ঠিক আছে, তো ফ্যাশন প্রাইভেট লিমিটেড। তো রোজ ভ্যালির কোন প্রজেক্টে আপনার টাকা ইনভেস্ট ছিল সার্টিফিকেটের উপরে লেখা থাকবে, তো আপনি সেখান থেকে দেখে আপনি এটাকে অ্যাপ্লাই করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারীর নাম। যদি আপনি রোজ ভ্যালিটি একজন ব্যক্তির নামে করে থাকেন তাহলে ওই প্রথম ব্যক্তি যার নামে আপনি রোজ ভ্যালি করেছিলেন সেই ব্যক্তির নাম এখানে দেবেন। যদি রোজ ভ্যালি দুইজনের নামে করে থাকেন তাহলে সার্টিফিকেটের উপরে দুইজনের নাম থাকবে, সেক্ষেত্রে ফার্স্ট ইনভেস্টরে প্রথম আমানতকারীর নাম হবে এবং সেকেন্ড ইনভেস্টরের দ্বিতীয় আমানতকারীর নাম দিতে হবে। তো ফার্স্ট ইনভেস্টরে প্রথম আমানতকারীর নাম দেবেন, তারপর বয়স দেবেন, তার বয়সটা আধার কার্ড অনুযায়ী দিয়ে দেবেন বা সঠিক বয়স যেটা আছে। তারপর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যেটা আছে। তারপর ফোন নাম্বার এখান থেকে একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন। তারপর আইডেন্টিটি প্রুফে সিলেক্ট করলে এখানে এতগুলো আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস দেখাচ্ছে, তার মধ্য থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এখানে আধার কার্ড সিলেক্ট করার সাথে সাথে আধারের নাম্বার এখানে চাইবে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন এরপর সেকেন্ড ইনভেস্টরের তথ্য এখানে চাইছে। তো যদি রোজ ভ্যালি দুইজন ব্যক্তির নামে করা থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টরের নামটা এখানে দেবেন। এরপর একটা কথা মনে রাখবেন, যদি ধরুন একজনের নামেই রোজ ভ্যালি করা আছে, দ্বিতীয় কোনো ইনভেস্টর নেই, তাহলে আপনি দ্বিতীয় ইনভেস্টরের নাম এখানে ফিল আপ করবেন না। তো যদি এই বক্সটি আপনি ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্ট ইনভেস্টরে প্রথম আমানতকারীর নাম অর্থাৎ যে ব্যক্তির নামে রোজ ভ্যালি আছে সেই ব্যক্তির নাম দেবেন। দ্বিতীয় ইনভেস্টরের যে বক্সগুলি আছে এখানে আপনি নমিনির নাম দিয়ে ফিল আপ করে দেবেন। নমিনির নাম, বয়স, তার জেন্ডার এবং ফোন নাম্বার, আইডেন্টিটি প্রুফ এবং আইডেন্টিটি প্রুফের নাম্বার, ঠিকানা এগুলো দিয়ে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তা না হলে ফর্মটা ফিল আপ হবে না। তো এখানে সেকেন্ড ইনভেস্টর যদি থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টরে ফিল আপ করবেন, অন্যথায় নমিনির নাম দিয়ে এখানটা ফিল আপ করে দেবেন। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা। এরপর নেম অফ ফাদার অর্থাৎ আমানতকারীর বাবার নাম বা স্বামীর নাম, যে ব্যক্তির নামে রোজ ভ্যালি করা ছিল তার স্বামীর নাম, বাবার নাম দিতে হবে। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা ফুল ফিল আপ করবেন। প্রথমে রাস্তার নাম বা গ্রামের নামটা এখানে দেবেন, তারপরে গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন। এগুলো সবই আধার কার্ড অনুযায়ী দেবেন, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করছেন সেটা দেবেন। স্টেট, রাজ্যের নাম দেবেন, ডিস্ট্রিক্ট, জেলার নাম দেবেন, পিনকোড, এখানে পিনকোডটা দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এখানে লাগবে। অর্থাৎ যে ব্যক্তির নামে রোজ ভ্যালি করা আছে সেই ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে দিতে হবে। কি কি, এখানে কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে,
যদি অ্যাক্সিস ব্যাংকে থাকে তাহলে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, যদি স্টেট ব্যাংক থাকে তাহলে স্টেট ব্যাংক লিমিটেড। ঠিক আছে, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখুন ব্রাঞ্চ নেম, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার ওই অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চের নাম দেবেন। তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, তো ওই ব্রাঞ্চ কোডটা, ওই ব্রাঞ্চের যে ব্রাঞ্চ কোড আছে সেই ব্রাঞ্চের একটা কোড থাকে দেখবেন, যেটা আপনি পাসবুকের মধ্যে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। যদি আপনি গুগলে সার্চ না করতে পারেন তাহলে ব্যাংকে গিয়ে আপনি ব্রাঞ্চ কোডটা নিয়ে নেবেন, আর যদি আপনার পাসবুকে থাকে তাহলে পাসবুক থেকে নিয়ে নেবেন। ব্রাঞ্চ কোডের নাম্বার এখানে দেবেন। তারপর আপনাকে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। এমআইসিআর কোড অফ দ্য ব্যাংক, ব্যাংকের একটা এমআইসিআর কোড থাকে, সেই এমআইসিআর কোডটা কিন্তু অবশ্যই দেবেন। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড কিন্তু এক নয়, দুটো আলাদা জিনিস আছে। এমআইসিআর কোড ব্যাংকের পাসবইয়ের উপরই প্রিন্ট আউট করা থাকে। যদি এমআইসিআর কোড প্রিন্ট আউট না থাকে তাহলে আপনারা ব্রাঞ্চে গিয়ে আপনি এমআইসিআর কোডটা নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। তারপর আইএফএসসি কোড এখানে দিয়ে দেবেন। আইএফএসসি কোডটাও আপনারা পাসবুকের মধ্যে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তারপর দেখুন নিচের এই তথ্যগুলো, ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, আমানত সমূহের বিবরণগুলো এখানে ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? আপনাকে প্রথমে সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে রোজ ভ্যালি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে। তারপর সার্টিফিকেট হোল্ডার, যার নামে সার্টিফিকেটটা আছে তার নাম দিতে হবে। যদি একজনের নামে থাকে তাহলে একজনের নাম, যদি দুজনের নামে রোজ ভ্যালি করেছিলেন তাহলে দুজনের নাম দেবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন তারিখে আপনি জমা করেছিলেন সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডারের মধ্য থেকে। তারপর অ্যামাউন্ট অন ইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা দেবেন। তারপর ডেট অফ ম্যাচিউরিটি, আপনার ওই সার্টিফিকেটের ম্যাচিউরিটি ডেট কত আছে সেই ডেটটা এখান থেকে ক্যালেন্ডারের মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন কোম্পানি থেকে কত টাকা ফেরত পাওয়া গেছে, অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচিউরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, অর্থাৎ আপনি ম্যাচিউরিটি বা অন্যান্য যে কোনো কারণে কত টাকা কোম্পানি থেকে ফেরত পেয়েছেন সেটা এখানে দেবেন। যদি কোনো টাকা ফেরত না পেয়ে থাকেন তাহলে 0 লিখে দেবেন। এরপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ কত টাকা মূল ফেরত পাওয়া যায়নি। আপনার যে টোটাল টাকা আপনি জমা করেছিলেন রোজ ভ্যালিতে, তো সেই আসল টাকার আপনি কত টাকা ফেরত পাননি এখনো পর্যন্ত, অর্থাৎ ধরুন কিছু টাকা আপনি ফেরত পেয়েছেন, এখনো আপনার আসল টাকা পড়ে আছে, তো সেই আসল টাকার পরিমাণটা কত। হ্যাঁ, যদি আপনি একবারও ফেরত না পেয়ে থাকেন তাহলে টোটাল কত টাকা আপনি দিয়েছিলেন সেই টোটাল টাকাটা এখানে দেবেন। এবং সর্বশেষে কত টাকা প্রাপ্য, আপনি টোটাল কত টাকা প্রাপ্য, অর্থাৎ জমা দেওয়ার যে আপনি জমা দিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার টোটাল কত টাকা ফেরতের যোগ্য আপনি ম্যাচুরিটি সহ সেই টাকাটা এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন। বসানোর পর কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা মনে রাখবেন, এই কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টসে যখন ক্লিক করবেন এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এইগুলো ফিল আপ না করলে একটা বক্স যদি আপনি ছেড়ে যান তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না। তো চলুন আমি এটা সবগুলো ফিল আপ করে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডিংয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি সমস্ত তথ্য ফিল আপ করে দিয়েছি, এরপর আমি কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করে নেব। তো দেখুন কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করার পর নিচে এই সমস্ত তথ্যগুলি চাইছে, ডকুমেন্টস টু বি প্রোডাক্টেড বাই ইনভেস্টর, এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে হবে। আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানেও সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে। তারপর অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখান থেকে চুজ করে আপনাকে আপলোড করে নিতে হবে। তারপর হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, এখানে আধার কার্ড সিলেক্ট করেছিলেন তো আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তারপর অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড করেছিলাম, আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আপনি যেটা সিলেক্ট করেছিলেন সেইটা আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি ভোটার কার্ড করে থাকেন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স করলে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তারপর এখানে ব্যাংকের পাসবইটা আপনাকে ফার্স্ট পেজটা আপলোড করতে হবে চুজ ফাইল করে। এবার দ্বিতীয়বারে চাইছে যে আপনার একটা বাতিল চেক বা ক্যান্সেল চেক, ঠিক আছে। তো এখানে বাতিল চেক যদি আপনার না থাকে বা কোনো ক্যান্সেল চেক বা চেকের কোনো সিস্টেমই নেই আপনার পাসবইয়ে, সেক্ষেত্রে আপনি পাসবইয়ের প্রথম পাতাটাই আপনি এখানে দ্বিতীয়বারের জন্য আপলোড করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। তো বোঝা গেল যে আপনি এখানে
পাস বইটাই আপনি দুবার আপলোড করে দিতে পারবেন যদি আপনার কাছে চেক না থাকে। আর একটা জিনিস বলে দিই, যেখানে অরিজিনাল সার্টিফিকেটটা আপনি আপলোড করছেন, দ্বিতীয়বারে চাইছে যে অ্যাকনলেজমেন্ট। ধরুন আপনি সার্টিফিকেটটা জমা দিয়ে দিয়েছিলেন অফিসে, জমা দেওয়ার পর আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট রসিদ দেওয়া হয়েছিল, সেই অ্যাকনলেজমেন্ট রসিদটা আপনাকে এখানে আপলোড করতে বলছে। ইন কেস ধরুন আপনি সার্টিফিকেট জমা দেননি বা আপনার ম্যাচুরিটি হয়নি এবং আপনার কাছে কোনো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট নেই, তাহলে আপনি এখানে কোনো কিছু আপলোড করছেন না। তো বন্ধুরা, এখানে যদি কোনো কিছু আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে না। তার জন্য এখানে আপনাকে কিছু একটা আপলোড করতেই হবে। তো আপনার কাছে রসিদ যদি না থাকে তাহলে আপনি কি আপলোড করবেন? সেক্ষেত্রে আপনাকে এই অরিজিনাল সার্টিফিকেটটাই দুবার আপলোড করতে হবে। 1 নম্বরে আপনাকে আপলোড করতে হবে চুজ ফাইলে, দ্বিতীয় নম্বরে যদি আপনার সার্টিফিকেট থাকে আপনার কাছে, রসিদ না থাকে বা জমাই দেননি ম্যাচুরিটির জন্য, আপনার ম্যাচুরিটি হয়নি, তাহলে আপনাকে চুজ ফাইল করে সার্টিফিকেটটাই আবার দ্বিতীয় নম্বরে আপলোড করতে হবে। তাহলে প্রথমের অপশনে সার্টিফিকেটটা আপলোড করবেন, দ্বিতীয় অপশনেও যদি আপনার রসিদ না থাকে তাহলে দ্বিতীয় অপশনেও সার্টিফিকেট আপলোড করবেন। 5 নম্বর অপশনে আপনি ব্যাংকের পাসবই আপলোড করবেন, যদি ক্যান্সেল চেক থাকে তাহলে আপলোড করবেন, যদি না থাকে তাহলে পাসবইটা আপনি 6 নম্বরেও আপলোড করবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে টোটাল ফাইনাল সাবমিটটা করে নেবেন। তো চলুন আমি ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার সময় যদি এই ধরনের এরর দেখায় তাহলে জানবেন সার্ভার স্লো থাকার কারণে এরর দেখাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, ওয়েট অপশনটার উপরে ক্লিক করবেন, এক্সিট করবেন না, এক্সিট করলে পেজ কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন যে যেগুলি আপলোড হয়ে যাবে সেগুলি গ্রিন কালারের টিক চিহ্ন দেখাবে, যেটি আপলোড হবে না সেটি ক্রস চিহ্ন দেখাবে। তো আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন। আপলোড নেওয়ার পর আপনারা এখানে ফাইনালি সাবমিট করে দেবেন। ফাইনালি সাবমিট করার পর স্ট্যাটাস চেক করার জন্য ইনভেস্টর অপশনে ক্লিক করবেন। ইনভেস্টর অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটা নতুন পেজ খুলে আসবে এবং সেখানে এই জিনিসটি আপনাদেরকে দেখাবে। তো এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার দুটো অপশন চাইছে ইনভেস্টরে ক্লিক করার পরে। তো অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বারটা কোথায় পাবেন? আপনারা রোজ ভ্যালি সার্টিফিকেটে পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার। আর যদি সার্টিফিকেটটা আপনারা ম্যাচুরিটির জন্য জমা দিয়ে থাকেন তাহলে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছিল বা রসিদটা, সেই রসিদে অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। ঠিক আছে, আর যদি জমা না দিয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটে যে সার্টিফিকেট নাম্বার আছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা এই নিচে যে দেখতে পাচ্ছেন যে একটা যোগের চিহ্ন আছে, তো এই সংখ্যাটা যোগ বিয়োগ যাই থাকুক না কেন আপনারা এই সংখ্যাটা এখানে এন্ট্রি করে দেবেন। পাশের যে বক্সটা আছে সেই বক্সে এন্ট্রি করে দেবেন। করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে একটা টিক চিহ্ন এসে যাবে এবং টিক মার্ক আসার পর স্ট্যাটাস পেন্ডিং না সাকসেস সেটা কিন্তু আপনাদের দেখাবে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অবশ্যই মনে রাখবেন যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কিন্তু রসিদে পাবেন আর সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেটে পাবেন। তারপরে এই যোগ চিহ্নটা দেখে দুটোকে যোগ করে দেবেন, যদি বিয়োগ থাকে বিয়োগ করবেন, তারপর যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে এখানে আপনার দেখাবে, টিকমার্ক চলে আসবে এবং নিচে স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাসটা আপনার দেখিয়ে দেবে। ঠিক আছে, অটোমেটিক স্ট্যাটাস চলে আসবে। তো এইভাবে আপনারা পুরো ফর্ম ফিল আপ করে স্ট্যাটাস চেক করতে পারবেন বন্ধুরা। আর আপনাদেরকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক করে সকলের কাছে পৌঁছে দিন, যাতে করে রোজ ভ্যালিতে যারা টাকা রেখেছিল এই চিট ফান্ড থেকে, কোম্পানির কাছ থেকে যাদের টাকা উদ্ধার করতে পারে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।